কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজ রাজ্য বিধানসভার অধিবেশন ফের উত্তাল হয়ে ওঠে। রাজ্য বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখেন। সেই সময় বিরোধীদের পক্ষ থেকে স্লোগান শাউটিং হয়। মুখ্যমন্ত্রী এই কথাও বলেন যে বিরোধীরা যেন তাকে বলতে দেন এবং তারপরেই তিনি তার বার্তায় গণতন্ত্রকে সম্মান করার কথা বলেন। বিরোধীদের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেন তাকে কথা বলতে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর সেই আজকের যে ভাষণে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন বিরোধীদের উদ্দেশ্যে এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে আমরা বিশদে জানবো। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভার অধিবেশনে যে বার্তা দিয়েছেন সেই বার্তা সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকে মুখ্যমন্ত্রী আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে গণতন্ত্রকে সম্মান করার কথা জানিয়েছেন এবং সর্বধর্ম প্রতি দেশের সংবিধান যে নিরপেক্ষ ভাবনা রাখে সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তার বক্তব্য, সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, এটাই একটা দেশের ধর্মনিরপেক্ষ দেশের এটাই দর্শন হওয়া উচিত। সেই দর্শনের বিষয়ে সচেতন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াকআউট করে বিরোধী ভারতীয় জনতা পার্টির বিধায়করা, তারা সকলেই আজকে কালো পোশাক পরে বিধানসভায় এসেছিলেন এবং সেখানেই তারা মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন সেখান থেকে তারা বেরিয়ে যান ওয়াকআউট করে। কোনো প্রকার অন্যায় যে বরদাস্ত করা হবে না, আজকে আরো একবার তা স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় ঠিক কি বার্তা দিয়েছেন? দেখো, গতকাল যে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে মন্তব্য করেছিলেন যে 2026-এ তারা ক্ষমতা এলে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের একেবারে বিধানসভার যে দক্ষিণ দিকের গেট আছে সেখানে তাদের ছুঁড়ে ফেলবেন এবং সেটা কি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক হাতিয়ার করেছে, সেই মতোই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন এবং সেখানে বলেছেন সমস্ত মানুষকে একসাথে নিয়ে চলার কথাও তিনি বলেছেন। সেখানে কথা বলতে যে তিনি জানিয়েছেন তিনি হিন্দু পরিবার থেকে বিলং করেন, তিনি কালী পুজো করেন, তিনি লক্ষ্মী পুজো করেন, তিনি দুর্গা পুজো করেন এবং রাজ্যের দুর্গা পুজো যেভাবে এত সমাদৃত হয়েছে তার পিছনেও যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে সে কথাও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে চলার কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ গতকাল যে উস্কানিমূলক ঘৃণ্য ভাষণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছিলেন তা তার দলের মধ্যেও যেমন চর্চা হচ্ছে, সেই মতো কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় তীব্র কটাক্ষ করেছেন এবং যেভাবে বিজেপি বিধায়করা কালো পোশাক পরে বিধানসভার ভেতরে ঢুকেছিলেন তাকেও নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে সঙ্গে তিনি মাইক হাতে বিধানসভার স্পিকারের কাছে অনুরোধ করেন যে বিজেপি বিধায়করা যদি কোনো বক্তব্য রাখতে চান সেই বক্তব্যের কথাও তিনি সে বিধানসভায় তুলে ধরেন। সেই মতো কিন্তু বিধানসভার স্পিকার বিজেপি নেতা শঙ্কর ঘোষকে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখতে দেন। সেখানে তিনি বেশ কিছু অসংসদীয় বক্তব্য রেখেছিলেন, তা কিন্তু বিধানসভার স্পিকার এক্সপাঞ্জ করে দিয়েছেন এবং সেখানে বিধানসভা ভাঙচুরের মতন ঘটনার কথাও বলেছিলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছিলেন। তারপর বিজেপি বিধায়করা তাদের বক্তব্য রাখা শেষ হলে তারা কিন্তু কালো পোশাক পরেই বিধানসভা ত্যাগ করেন এবং বিধানসভার যে মূল গেট রয়েছে দক্ষিণ দিকের গেট, সেই গেটের সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত কয়েকদিন ধরে যেভাবে তারা কাগজ ছেঁড়াছিটি করে বিধানসভার অভ্যন্তরকে নোংরা করছিলেন, তেমনি কিন্তু আজও সেই একই ছবি দেখা গেছে। কারণ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়টির উপর আলোকপাত করেছিলেন। তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় আসেন এবং বিধানসভার গেটে বিজেপি বিধায়কদের সঙ্গে তিনিও অবস্থানে বসে যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং আগামী দিনে তার রাজনৈতিক কর্মসূচির কথাও বলেছেন এবং এই সরকারকে সংখ্যালঘু বলেছেন এবং বলেছেন হিন্দু বিরোধী সরকার হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার। আগামী 26-এর নির্বাচনে এসে শুভেন্দু অধিকারী ক্ষমা চাওয়া তো দূরের কথা, তিনি আজকে বলেছেন যে বক্তব্য গতকাল বলেছিলেন সেই বক্তব্যটি তিনি এক জায়গায় রয়েছেন, বলেছেন কোনো হিন্দু বিধায়ক জয়লাভ করতে পারবে না, অর্থাৎ মুসলমান বিধায়কদের প্রতি সেই একই শ্লেষ কিন্তু তার মুখ থেকে
ঝরে বেরিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীনই তারা বিধানসভা ত্যাগ করেন। বিধানসভার বাইরে রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে বসেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন। কি বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা শোনাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক অব্যাহত। ক্যাম্পাসের ভেতরে পুলিশ ফাঁড়ি বসাতে চায় কলকাতা পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ আউটপোস্ট বসাতে চায় কলকাতা পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিল যাদবপুর থানা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্ট বসানো নিয়ে লালবাজার তরফ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, যদিও কর্তৃপক্ষের তরফ থেকে সেই চিঠির সত্যতা স্বীকার করা হয়নি বা আদতেও তারা চিঠি পেয়েছেন কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত স্বীকার করা হয়নি। অন্যদিকে এই বিষয়টি জানাজানি হতে পড়ুয়াদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। যেমন ছাত্র সংগঠন এসএফআই এর তরফ থেকে জানানো হয়েছে তারা এই যে পুলিশ আউটপোস্ট বসানোর বিষয় সেটি চরম বিরোধিতা করছেন এবং তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন এবং যাতে আউটপোস্ট না বসে। কেননা তাদের বক্তব্য এতদিন পর্যন্ত কোনোদিনই ক্যাম্পাসে আগে পুলিশ ঢোকেনি, তাই এখনো ক্যাম্পাসে কোনোভাবে পুলিশ থাকবে না। 1 মার্চ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই বহু বহিরাগত তৃণমূলী গুন্ডা লুম্পেন বাহিনী ঢুকেছিল। এই লুম্পেন বাহিনী গুন্ডাদের তৃণমূল বারবার ঢোকানোর চেষ্টা করে, ক্যাম্পাসে বারবার ঢুকেওছে এর আগে। শুধু তৃণমূল কেন, বিজেপিও তাই করেছে। বাবুল সুপ্রিয় সহ বহু বহিরাগত গুন্ডারা ঢুকেছিল। তো এই গুন্ডাদের ঢোকানোর জন্য এবং তাদের নিরাপত্তার স্বার্থে এই পুলিশি আউটপোস্ট বসছে, একদম সেই চেষ্টায় তারা আছে এবং কর্তৃপক্ষকে তারা পারমিশনও চেয়েছেন। কিন্তু এই রকম কোনো ঘটনায় কর্তৃপক্ষ ছাত্রদের সাথে, অর্থাৎ যারা সব থেকে বড় ক্যাম্পাসের স্টেক হোল্ডার, তাদের সাথে কথা না বলে কোনো রকম কোনো ডিসিশন মেক করতে পারেন না, ডিসিশন নিতে পারেন না। তাই ছাত্রদের তরফ থেকে, এসএফআইয়ের তরফ থেকে বলে রাখা ভালো যে ছাত্রদের সাথে কোনো রকম কোনো মিটিং না করে কর্তৃপক্ষ এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না বলেই বোধ করি। আমরা এই ডিসিশনটাকে প্রথম কথা স্বাগত জানাই। আমরা দেখেছি নানা সময় যাদবপুর ইউনিভার্সিটিতে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু থাকে না। এখন তো এত রেডিকালাইজ হয়ে গেছে জিনিসপত্র, এখন হাতাহাতিতে শুরু হয়ে গেছে। লাস্ট 1 তারিখে আমরা দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী আসার পরে তাকে কি অবস্থায় মধ্যে পড়তে হয়েছিল এবং তারা গাড়ির কাঁচ ভেঙে হয়তো শিক্ষামন্ত্রীকে তারা ধরে নামাতে গেছিলেন বা তাদের এই যেরকম সো কল জিবি হয় সেখানে বসাতে গেছিলেন, এটাই তাদের প্ল্যান ছিল। ইউনিভার্সিটিতে কোনো ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই, যখন যা খুশি হতে পারে, কোনো সিসিটিভি ক্যামেরা অবধি নেই। তো আমাদের যেটা প্রশ্ন, আমাদের যেটা দাবি ছিল, আমরা প্রথম থেকে ইউনিভার্সিটির সিকিউরিটির পক্ষে ছিলাম। ইউনিভার্সিটি যখন যেসব সিকিউরিটি আছে তারা তো পুরো ব্যর্থ, তাদের কোথাও দেখা যায় না। রাত্রিবেলা আপনি আসবেন, তারা কোথাও থাকে না। গোটা ইউনিভার্সিটির উন্মুক্ত চত্বর, যখন 24 ঘন্টায় যে যখন ঢোকে, যখন আসে, যা খুশি করে চলে যায়। তো অবশ্যই এই ডিসিশনটাকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্যদিকে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তাদের তরফ থেকে কলকাতা পুলিশের এই যে চিঠি আউটপোস্ট বসানো নিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, যখন ক্যাম্পাসের নিজস্ব নিরাপত্তা রক্ষীরা পড়ুয়াদের নিরাপত্তা দিতে ব্যর্থ, রাতে মুহুর্মুহু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এমনকি বহিরাগতদের ব্যাপকভাবে প্রবেশ ঘটে, সেগুলোকে আটকাতে পারে না নিজস্ব নিরাপত্তা রক্ষী, তখন কলকাতা পুলিশের আউটপোস্ট বসাটাই স্বাভাবিকভাবেই এই নিয়ে ইতিমধ্যেই পড়ুয়া বা ছাত্র সংগঠনগুলির মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। যাদবপুরের ঘটনায় হাইকোর্টে অস্বস্তি বাড়ল পড়ুয়াদের। পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, পুলিশকে তদন্তে সহযোগিতা করতে হবে, তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে পুলিশকে, রাজ্যকে হলফনামা পেশ করতে হবে। এপ্রিল মাসে এই মামলার পরবর্তী শুনানি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মসূচির নির্দেশ প্রত্যাহার করা হলো। আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 13ই মার্চ পর্যন্ত কোনো কর্মসূচি করা যাবে না। সেই নির্দেশই প্রত্যাহার করে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রশাসন আগের মতো আবেদন নিয়ে পদক্ষেপ করবে বলেই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে নির্দেশ দেওয়া হয়েছিল রাজনৈতিক কর্মসূচির বিষয়ে, কলকাতা হাইকোর্ট আগে জানিয়েছিল 13ই মার্চ পর্যন্ত কোনো কর্মসূচি করা যাবে না। সেই নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার বক্তব্য
তিনি জানিয়েছেন যে এর আগে যেমন প্রশাসন এ বিষয়ে রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে আবেদন নিয়ে বিবেচনা করত, তেমনই চলবে আগামী দিনে। তারাপীঠ মহাশ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। আবেদনকারীর দাবি, আদালতের নির্দেশ ছিল শ্মশানের ভেতরে ইলেকট্রিক চুল্লি নির্মাণ ছাড়া অন্য কোনো নির্মাণ কার্য করা যাবে না, কিন্তু শ্মশানের ভেতরে অন্য নির্মাণ কাজ চলছে। আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্য বিজেপির বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই বৈঠক করার কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে যে দলে যে সাম্প্রতিক অতীতে যে ভাঙন দেখা গিয়েছে, সেই ভাঙন আটকাতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ। আপনারা সকলেই জানেন, গতকালই ভারতীয় জনতা পার্টি থেকে তাদের বিধায়ক তাপসী মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং এরপরে আরও বিধায়ক দলত্যাগ করতে পারে এমন আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। সেই কারণেই এই সিদ্ধান্ত বলেই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যেটা জানতে চাইবো যে কেন্দ্রীয় বৈঠকের ঠিক এই যে কেন্দ্রীয় নেতৃত্ব যে বৈঠকটা করবে ভাবছে, কি কারণে হঠাৎ করে? শুধুমাত্র কি ৭৭ থেকে ৬৫ এবং তারপরে সেই তালিকায় আরও এক সংযোজন তাপসী মণ্ডল, সেই কারণেই? দেখো, প্রথমেই যেটা বলি যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর পৌঁছেছে যে আরও বেশ কিছু যে বিধায়ক দল ত্যাগ করতে পারেন, ২৬-এর ইলেকশনের আগে তারা দল ত্যাগ করবেন। এই খবর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছানোর পর তারা মনে করেছেন যে বিধানসভা ২৬-এর ইলেকশনের আগে যদি আরও কোনো বিধায়ক বেরিয়ে যায়, সেক্ষেত্রে দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন যে বিধায়কদের সঙ্গে আলাদা করে বসবে। এবং শুধু তাই নয়, তুমি জানো যে যিনি কালকে তৃণমূলে জয়েন করেছেন দ্রৌপদী মণ্ডল, তিনি একটা অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারীর ব্যবহারের জন্যই মূলত তাকে ছাড়তে হয়েছে। অনেকগুলো কারণ আছে, তার সাংসদের সঙ্গে তার বিতর্ক বেঁধেছিল, কাজ করতে পারছিলেন না। এইটাকে খুব মাথায় রাখছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে কালকেই আমরা জানতে পারছি যে শুভেন্দু অধিকারী সমস্ত বিধায়কদের নিয়ে গঙ্গাবক্ষে একটা ডিনারের আয়োজন করে, সেখানে সবার সাথে কথা বলেন, আলাদা করে কিছু বৈঠকও করেন বলে আমরা বিশেষ সূত্রে জানতে পারছি। ফলে সবটা মিলিয়ে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা চাপ এই ঘটনাকে কেন্দ্র করে আছে এবং আর যাতে বিজেপিতে কোনো বিধায়ক না যায় তারও একটা প্রবল চাপ আছে। সম্ভবত সেই চাপটাকে মাথায় রেখেই সবটা ভরসা করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তাই তারা নিজেরা, মানে মূলত যারা অবজারভার এই রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব, তারাই মূলত বৈঠকের কথা ভাবছেন বিধায়কদের সঙ্গে। অঞ্জনদা, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কেন বিধায়কদের সঙ্গে কথা বলছেন? তার বিরুদ্ধেও তো অভিযোগ গিয়েছিল জেপি নাড্ডার কাছে যে তিনি দলে একনায়কতন্ত্র চালাচ্ছেন। ফলে তিনি কি তাহলে সেখানে সেই ক্ষতে খানিকটা প্রলেপ দেওয়ার জন্যই এই বৈঠক? দেখো, এইটা যদি বলো যে সেটা হয়তো গতকাল রাত্রিরে যে ঘটনাটা ঘটেছে, যে ধরনের শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে ডিনারে গেছেন, কথা বলেছেন, সেটা মনে হচ্ছে সেই ক্ষতর প্রলেপ দেওয়ার জন্যই হয়তো, বা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে হয়তো কিছু বলেছেন, তার জন্যই তিনি আলাদা বিশেষ ব্যবস্থা হট করে তৈরি করেছেন। ফলে বোঝা যাচ্ছে একটু চাপে আছেন। এই চাপ থেকে রিলিজ কিভাবে পাওয়া যায় তার তিনি চেষ্টা একটা করেছেন গতকাল রাত্রিবেলায়। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন যে একা শুভেন্দু অধিকারী এটা কন্ট্রোল করতে পারবেন না। তাই তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তাদের যারা এই রাজ্যের অবজারভার আছেন, অমিত মালব্য থেকে শুরু করে সুনীল বানসাল, এরা আলাদা করে বসতে পারে বিধায়কদের সঙ্গে। অর্থাৎ ভাঙনটাকে আটকানোর চেষ্টা, একজন গেছে আর যেন কেউ না যায়, এটাই আপাতত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টার্গেট। একবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। যে কথা আমরা জানলাম, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যথেষ্ট উদ্বিগ্ন তাদের এই ভাঙন নিয়ে এবং সেই ভাঙন আটকাতেই তাদের পদক্ষেপ, যে পদক্ষেপে সামিল হয়েছে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব।
ফের উত্তেজনা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পরিচালন সমিতির বৈঠকেই এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। কি কারণে এই উত্তেজনা বিশদে জানবো, আপনাদের জানিয়ে রাখি এর আগে সরস্বতী পুজোকে কেন্দ্র করেও বহিরাগতদের সঙ্গে পড়ুয়াদের বচসা হয়। সেই বচসায় হস্তক্ষেপ করতে হয়েছিল স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তারপরে আবারও আজকে একটি বৈঠককে কেন্দ্র করে, পরিচালন সমিতির একটি বৈঠককে কেন্দ্র করে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে উত্তেজনা। বুঝতে পারছে না কি করলো, খবর কি তোর? হ্যাঁ তরুণ দা একটু বাইরে যাবো, হ্যাঁ দেখা দিও। বুঝতে পারছে না কি করলো, খবর কি তোর? হ্যাঁ তরুণ দা একটু বাইরে যাবো, হ্যাঁ দেখা দিও। চুলাই ভাই আমি বেরিয়ে যাচ্ছি। বুঝতে পারছে না কি করলো, খবর কি তোর? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, বিশদে জান। বুঝতে পারছে না কি করলো, খবর কি তোর? হ্যাঁ তরুণ দা একটু বাইরে যাবো, হ্যাঁ দেখা দিও। চুলাই ভাই আমি বেরিয়ে যাচ্ছি। বুঝতে পারছে না কি করলো, খবর কি তোর? হ্যাঁ তরুণ দা একটু বাইরে যাবো, হ্যাঁ দেখা দিও। চুলাই ভাই আমি বেরিয়ে যাচ্ছি। বুঝতে পারছে না কি করলো। দোলের রঙে বাধা নয়, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ক্লাব এবং দোলমেলাকে কেন্দ্র করে যে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে মহামান্য আদালতের পক্ষ থেকে। দোলযাত্রার যে অনুষ্ঠান তা বন্ধ করা যাবে না বলেই এই জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেখানে এই বিষয়ে বিশদে জানানো হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ওবিসি রায় নিয়ে বিতর্কে রাজ্যের মুখ্য সচিব ডিভিশন বেঞ্চে ভার্চুয়াল হাজিরা দিয়ে ভুল স্বীকার করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। আগামী দিনে এই ভুল হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন, ওবিসির ক্ষেত্রে যে মামলা দায়ের হয়েছিল সেক্ষেত্রে নিয়োগ করা নিয়ে আপত্তি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সেই নিয়োগের বিষয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল, এরপরে আর নিয়োগ করতে পারবে না। 2010 সালের আগে যে নিয়ম রয়েছে সেই নিয়মে যদি নিয়োগ হয় তাতে কোনো বাধা নেই, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যেভাবে নিয়োগ, সেই নিয়োগে বা আপত্তি জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও 10 বার বিজ্ঞপ্তি জারি হয়েছে, নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং সেই ভুলের বিষয় রাজ্যের মুখ্য সচিবের কে তলব করা হয়েছিল ভার্চুয়াল হাজিরা দিয়ে। আজকে সেই ভুল স্বীকার করে নিয়েছেন মুখ্য সচিব, এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে যে কিভাবে রাজ্যের মুখ্য সচিব একথা জানা সত্ত্বেও তারই বিভিন্ন অন্যান্য দপ্তরের আধিকারিকরা কেন সেই নির্দেশকে অনুসরণ করেননি, তাহলে কি নিয়ন্ত্রণ আছে কিনা, সেই প্রশ্ন উঠে গিয়েছে কলকাতা হাইকোর্টের এই প্রশ্নের মাধ্যমে। যদিও এর ঘটনা ভবিষ্যতে আর হবে না বলেই আজ কলকাতা হাইকোর্টকে আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে চারদিকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আমেরিকার প্রস্তাবে সাড়া, 30 দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি ইউক্রেন। এর ফলে আগামী দিনে ঠিক কি কি হতে পারে তা নিয়ে চর্চা চলছে, এবং এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, ঠিক কোন শর্তের প্রেক্ষিতে ইউক্রেন এই 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলো, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে?
বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানা না গেলেও সামরিক সহায়তা কিন্তু আমেরিকা ইউক্রেনকে করত। বাইডেন যেভাবে যুদ্ধের সময়, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেনকে সাহায্য করেছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রকাশ্যে এনেছেন। অতএব বলা যেতেই পারে যে সামরিক সহায়তার দিকটা খতিয়ে দেখে হয়তো ইউক্রেন এই সিদ্ধান্তে রাজি হয়েছে, প্রাথমিকভাবে এটাই মনে করা হচ্ছে। তবে যে বিষয়টি নিয়ে বারবার এই যে যুদ্ধবিরতি, 30 দিনের যুদ্ধবিরতি, এটা নিয়ে কিন্তু ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির একটা বাকবিতণ্ডা হয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু প্রচুর জলগলা হয়েছিল। অবশেষে ভারতীয় সময় বুধবার ভোরে যে মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন প্রশাসনের যে বৈঠক হয়, সেখানে কিন্তু 30 দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন এবং তারা এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এবার কিন্তু রাশিয়াকে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু এই যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তার অবসান হবে। তবে এই যে ইউক্রেন যুদ্ধবিরতির একটা সম্ভাবনা, সেটা মঙ্গলবার জেলেনস্কির একটি টুইটে কিন্তু ইঙ্গিত মিলেছিল। সেখানে জেলেনস্কি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ইউক্রেন সবসময় শান্তি চায় এবং এই যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে এটার একমাত্র দায়ী কিন্তু রাশিয়া। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোথাও গিয়ে মার্কিন প্রশাসনের যে চাপ রয়েছে, সেই চাপের কাছে হয়তো কিছুটা নথি স্বীকার করতে পারে, কিন্তু সেটাই বাস্তব হলো এবং বুধবার দিন সকালে ভারতীয় সময় তখন কিন্তু ইউক্রেন পরিষ্কার জানিয়ে দিল তারা কিন্তু 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। এবার কিন্তু গোটা বিশ্ব তাকিয়ে রাশিয়ার দিকে। তবে সবচেয়ে বড় খবর অঙ্কুশ, সেটা হচ্ছে যে এই ইউক্রেনের এই যুদ্ধবিরতির পর ট্রাম্প বিবৃতি দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি হোয়াইট হাউসে এবার জেলেনস্কিকে স্বাগত জানাতে তৈরি এবং আগামী সপ্তাহের মধ্যেই আমি পুতিনের সঙ্গে বৈঠকে বসবো। এবং তিনি এটাও আশা করছেন যে এবার হয়তো রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং রাশিয়া যদি যুদ্ধবিরতিতে সম্মত হয় তাহলে কিন্তু 3 বছরের যে এই রক্তক্ষয়ী যুদ্ধ চলছে সেটার অবসান হতে চলেছে। একেবারেই অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এবং রাজকুমার কোঠারির সঙ্গে। তাঁরা কি বলেছেন আমরা শোনাবো। ইউক্রেন বুঝতে পারছে তার সঙ্গে তার পুতিনের সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব, এটা একটা দিক। এবং ইউরোপের অনেক দেশ আছে যারা সাহায্য করতে চাইছে নিজেদের স্বার্থে। পুতিনের যদি আগ্রাসী ভূমিকা বেড়ে যায় তাহলে অনেকেই ভাবছে তাদেরও অবস্থা খারাপ হচ্ছে, মানে তারা বলছে আমরা এগিয়ে আসবো, সাহায্য করব, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সে ধরনের তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। তারা পুতিনের সঙ্গে তেল কিনবে না বলছে, নিজেরাই তেল কিনেছে, অনেক কিছুই দেখা গেছে। এই সব দেখে জেলেনস্কি বুঝতে পারছে যুদ্ধ আর করা যাবে না। কিন্তু পরবর্তী ব্যাপার যেটা গিয়ে দাঁড়াচ্ছে, রাশিয়া এখানে কতটা আগ্রহী হবে। রাশিয়া দেখুন একেবারে বুঝে গেছে যে তার সমর্থনে ট্রাম্প আছে, যেহেতু তার সমর্থনে ট্রাম্প আছে রাশিয়াও সহজে যুদ্ধটাকে থামাবে না, থামালেও ও যে জিনিস চেয়ে বসবে সেটা হয়তো ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া মুশকিল হতে পারে। যেগুলো সে দখল করে নিয়েছে সেগুলো একটাও ছাড়বে না, হয়তো বলতে পারে যে আরো কিছু এলাকা ওদের যা রয়েছে সেগুলো দাও। এখন তো বোঝাই যাচ্ছে যে যেহেতু রাশিয়া অনেকটাই মানে যে বার্গেনিং পাওয়ার রাশিয়ার অনেকটাই বেশি, আর এই সময় সব ছেড়ে দিয়ে তোকে যুদ্ধবিরতি করতে চাইবে না, ও নিশ্চয়ই ওর দাবি আদায় করে বসতে চাইবে। এখন আমেরিকাও যদি বলে আমি তোমাদেরকে সিকিউরিটি দেবো, এর বদলে আমাকে মিনারেল আর এগুলো দিতে হবে, মানে যে সমস্ত খনিজ সম্পদ আছে, রেয়ার মেটেরিয়ালস গুলো আছে সেগুলো আমাকে খনন কাজে আমাদের রাইস দিতে হবে। এইসব মিশিয়ে প্রায় ইউক্রেন হারিয়ে যাওয়ার মতো জায়গায় দাঁড়িয়েছে। এখন দেখা যাক কতটা পুতিনের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে কিনা। তবে এই মুহূর্তে খুব যে পুতিন সহজ শর্তে ইউক্রেনের দাবিগুলো মেনে নেবে বা যুদ্ধবিরতিতে রাজি হবে এটা কিন্তু মনে হয় না, ওর বড় কড়া শর্তই থাকবে। যে ডেভেলপমেন্টটা হচ্ছে ইউক্রেনকে কেন্দ্র করে খুব তাৎপর্যপূর্ণ এবং বিশেষ করে এটার গুরুত্ব এবং মেরিটটাকে বুঝতে গেলে গত 1.5 বছর ধরে যে যুদ্ধ চলছে, গত বছর ফেব্রুয়ারি মাস থেকে যে শুরু হয়েছিল আজকে প্রায় 14 মাস অতিক্রান্ত এবং এতে মানুষের প্রচুর প্রাণহানি, ক্ষয়ক্ষতি এবং সম্পত্তি সে নষ্ট হয়েছে। এবং পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যুদ্ধটা ইউক্রেনকে কেন্দ্র করে হলেও রাশিয়া নিজেও কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালকে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার শহরের মধ্যে ঢুকে একটা বড় জায়গাকে আঘাত করে এসেছে। সুতরাং যুদ্ধটা কিন্তু একতরফা বা একপেশে নয়,
এখানে ইউক্রেন স্বাভাবিকভাবে প্রচুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর মানুষ মারা গিয়েছেন। পাশাপাশি রাশিয়ারও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও তুলনামূলকভাবে, কিন্তু সেটা খুব একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আজকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের দায়িত্বে আসার পর থেকেই আমরা শুনে আসছি যে ট্রাম্প একটা বিশেষ করে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবেন এবং তিনি চেষ্টা করবেন আপ্রাণ যাতে এই ইউক্রেনকে কেন্দ্র করে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ রয়েছে সেটাকে মিটিয়ে ফেলা যায়। সুতরাং এই বিষয়কে মাথায় রেখে গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক এবং ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের ফোনে অনেক বহু সময় ধরে একটা বার্তালাপ চলেছে এবং পরস্পরের সঙ্গে তাদের এই ইউক্রেনকে কেন্দ্র করে অনেক বিষয় তারা মত বিনিময় করেছেন। এই প্রেক্ষাপটে আমার মনে হয়েছে যে ট্রাম্পের উদ্যোগে যে এখন স্থায়ী যুদ্ধবিরতির একটা সাময়িক যুদ্ধবিরতির একটা প্রস্তাব এসেছে সেটা খুবই প্রশংসনীয়। পাকিস্তানের বালোচ প্রদেশে কোয়েটাতে যে জাফর এক্সপ্রেস আটকে রয়েছে সেই অপহৃত রেলযাত্রীদের উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনী সর্বশেষ কি আপডেট রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো অঙ্কুর, এই মুহূর্তে যা খবর 9 মিনিট আগে একটি আপডেট পাওয়া গিয়েছে, সেখানে যে সমস্ত যাত্রীরা পণবন্দী ছিল তার মধ্যে 190 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বিদ্রোহী যারা রয়েছে তাদের 30 জন খতম। এই মুহূর্তে পাক সেনার পক্ষ থেকে যে একটি রিসেন্ট আপডেট পাওয়া গিয়েছে, প্রথমে আমরা সকালে যখন বলেছিলাম 104 জনকে উদ্ধার করা হয়েছিল, তারপর 150, তারপরে আরো 51 জন হয়ে 155, এবং এই মুহূর্তে যা খবর এখনো পর্যন্ত মোট 190 জন পণবন্দী যাত্রীকে উদ্ধার করেছে পাক সেনা এবং 30 জন বিদ্রোহী খতম বলে জানা গিয়েছে। তবে বারবার যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে কেন জাফর এক্সপ্রেসে বারবার অ্যাটাক করা হচ্ছে। এই নিয়ে যখন বারবার এই প্রশ্ন উঠছে তখন যে তথ্য আমাদের সামনে এসে পৌঁছেছে যে প্রায় 20 বছর ধরে কিন্তু এই বিদ্রোহ চলছে এবং সেই বিদ্রোহ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রূপ নিয়েছে। রিসেন্টলি যদি 7 থেকে 8 বছর আগে দেখা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাটাকে আত্মঘাতী অ্যাটাক হয়েছে। 2018, 2023, 2024 এবং 2025 এই 4টি অ্যাটাক সবচেয়ে সর্ববৃহৎ অ্যাটাক হয়েছে। এবং যে বিষয়টি এবারের দাবিটা কি, এবার যে এই যে পণবন্দী করা হলো এবারের দাবিটা কি বালুচ লিবারেশন আর্মির? এবারের দাবিটা সেটাই তোমায় বোঝানোর চেষ্টা করছিলাম। যবে থেকে কিন্তু চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর অর্থাৎ সিপিইসি তৈরি হয়েছে তবে থেকে তাদের দাবি বালুচিস্তানের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তা সাধারণত লুট হয়ে যাচ্ছে, সেই লুট যাতে না হয় সেই কারণেই তারা বারবার পাকিস্তান সেনা এবং পাকিস্তান সরকারকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো রকম ভাবে সেই পাকিস্তান সরকার সেটা বুঝতে রাজি নয়। সেই কারণেই কিন্তু এই হামলা করে তাদেরকে একটা শিক্ষা দেবার চেষ্টা করা হচ্ছে বলে বিদ্রোহীদের দাবি করা হয়েছে এবং এই হামলা যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে চলবে বলে জানিয়েছে তারা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। ইতিমধ্যেই বিদ্রোহীদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে যেটা জানানো হয়েছে যে তাদের বেশ কিছু জঙ্গিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের প্রশাসন এবং তাদেরকে ছেড়ে দিতে হবে নিঃশর্তে এবং সেই কারণেই তাদের এই পণবন্দী করে রাখা সেই হুঁশিয়ারি দিয়েছে তারা। এখনো পর্যন্ত সব পণবন্দীকে উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক সেনা। মণিপুরের পর এবার আগুন অরুণাচলে। 46 বছরের পুরনো ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে বাড়ছে ক্ষোভ বিক্ষোভ। বিজেপি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে আরএসএস এর সংগঠন। অরুণাচল প্রদেশের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা। প্রায় 1 দশক ধরে অরুণাচলে বিজেপির সরকার থাকা সত্ত্বেও কেন আরএসএস এর চাহিদা পূরণ হয়নি, শোরগোল রাজনৈতিক মহলে। 46 বছরের পুরনো আইন ঘিরে উত্তপ্ত অরুণাচল। যুযুধান দুই গোষ্ঠী। বিজেপি সরকারকে চাপে ফেলতে পথে নামছে আরএসএস এর শাখা। মণিপুরের প্রেক্ষাপটের মুখোমুখি এবার অরুণাচল প্রদেশ। অরুণাচলে ধর্মান্তরণ রোধ আইন 1978 সালে পাশ হয়। সেই আইন এখনো কার্যকর হয়নি। আরএসএস এর জনজাতি সংগঠন বনবাসী কল্যাণ আশ্রম এই আইন কার্যকর করার দাবি জানিয়ে আসছে। 2024 সালের 30 সেপ্টেম্বর গুয়াহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চে মামলার শুনানি হয়। আগামী 6 মাসের মধ্যেও এই আইনের বিধি প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়। ফলে বিজেপি সরকারের উপর চাপ বাড়ছে।
আদালতের রায়ের বিরোধিতায় পথে নেমেছে একটি ধর্মীয় জনগোষ্ঠী। উল্টো দিকে অবিলম্বে আদালতের রায় মেনে পদক্ষেপ করার দাবি তুলে রাস্তায় নামছে আরএসএস এর শাখা বনবাসী কল্যাণ আশ্রম। 2016 সাল অর্থাৎ প্রায় এক দশক ধরে অরুণাচলে বিজেপির সরকার চলছে, কিন্তু সংঘের অনুকূলের সরকার থাকা সত্ত্বেও ধর্মান্তরণ প্রতিরোধ আইন এখনো উত্তর পূর্বের রাজ্যটিতে কার্যকর হয়নি। মুখ্যমন্ত্রী বারবার দাবি করা সত্ত্বেও বাস্তবে এই আইনের বিধি তৈরি হয়নি। Our demand is this act was framed 47 years back, so this has been lying for a quite long time. So what happened during these 47 years? The conversion rate has increased manifold. In 1971 census, the percentage of Christians in the state was only 1%. As per 2011 census, it has increased up to 30%. So in these last 54 years, the ratio might have gone up to 40% or so. So that's why if this rule is not implemented, the conversion in the state will go on. হাইকোর্টের রায়ের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। মণিপুরে যেমন আদালতের রায়ের বিরোধিতা করে কুকি জনগোষ্ঠী পথে নেমেছিল, অরুণাচলেও প্রায় সেই ধাঁচেই বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। অরুণাচল প্রদেশের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা। বিজেপি সরকারের বিরুদ্ধে আরএসএস এর সহযোগী সংগঠন পথে নামছে, এমন দৃষ্টান্ত বিরল। কেন এই পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে সংঘের জবাব খুব স্পষ্ট নয়। কলকাতা টিভি। সম্মাননায় ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান সম্মানে ভূষিত নমো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাসের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান সম্মানে ভূষিত নমো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পান মোদী। এপিকে বিভ্রান্তি নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি এ বিষয়ে আজ কি বলেছেন আমরা শোনাব। Sir, no one is questioning your no one is questioning your ruling. No one is questioning your ruling, but there are enough precedents to suggest that when 267 notices are given on important subjects, like we have given on the duplication of epic voter cards, they're all 3 minutes are allowed. Accepted. 1 minute, sir. Yes. 1 minute. Yes. 1 minute, sir. Yes. Even if you do not allow us today, there are at least 7 or 8 opposition parties. 1 minute, let me finish. Please. In that spirit, sir, why don't you take up a discussion on 176 next week? Let's have an open discussion on this subject. Thank you. We are being very reasonable. Thank you. Thank you. You take up a subject on epic, we'll sit down and discuss. We are not here, sir. We are not here to already spoken. Sir, 1 minute. I'm making a positive suggestion. Yes, you have already We are made it. not here to disrupt the House. We request you. We request the government. Next week, let us have a discussion on this very important issue of duplicate voters, sir. একদিকে অবৈধ ভরাট বন্ধের বিরোধিতা, অন্যদিকে ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা রাজারহাটের শিখরপুরে। রাজারহাটের চাঁদপুর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ও অঞ্চল সভাপতির গুন্ডা বাহিনীর মধ্যে সংঘর্ষ থামাতে হিমশিম পুলিশ। পঞ্চায়েত উপপ্রধানকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় ওঠে বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বনি। রাজারহাটে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শিখরপুর মোড়। উপপ্রধানকে মারধরে এলাকায় উত্তেজনা, দফায় দফায় পুলিশের লাঠি। দিন কয়েক আগে চাঁদপুরের অঞ্চল সভাপতি জব্বার মোল্লার কয়েকজন অনুগামীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। অভিযোগ, ওই পোস্টে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান আকরাম আলী মোল্লা।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন উপপ্রধান আকরাম মোল্লা। তখনই আপত্তিকর মন্তব্যের খেসারত চাই। এই মুহূর্তে সরাসরি চলে যাব ধনধান্য অডিটোরিয়ামে। সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেলফোনটি সাইলেন্ট মোডে যদি রাখেন তাহলে আরো ভালো হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে একটি ঈর্ষার জায়গায় নিয়ে গিয়েছেন সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যবোধে। পশ্চিমবঙ্গ আজ এসব বিষয়ে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে অনুকরণীয় এক রাজ্য। দোলযাত্রা ও হোলির মিলন উৎসব উপলক্ষে আজ ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান উপলক্ষেই পৌঁছে গিয়েছেন তিনি। ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলযাত্রা উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। ছিলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মধ্যে স্বাগত। সম্প্রীতি ও ঐক্যের রাজ্য আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায়, তার অনুপ্রেরণায় আমরা আমাদের রাজ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব বজায় রেখে চলি। নমস্কার। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পৌর সংস্থার আয়োজনে ও তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় দোলযাত্রা ও হোলির মিলন উৎসবে এখানে উপস্থিত আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। সৌহার্দ্য ও সম্প্রীতির এই বিশেষ উৎসবে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভালোবাসার মানুষ, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো পরিবেশনায় মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মাননীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সমবেত সঙ্গীতে আছেন তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, ঐতিহ্য অরিজিৎ চক্রবর্তী, অরিত্র দাশগুপ্ত, নৃত্যানুষঙ্গে ইন্দ্রাণী দত্ত ও সহশিল্পীরা। শুরু হচ্ছে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। একটা ছোট বিরতির সঙ্গে থাকুন।